প্রবলেম ইজ আই উড হ্যাভ কন্টিনিউড উইথ দ্য ক্লাস যদি তোমরা সবাই থাকতো তাহলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তো কিছু করার নেই, কারণ আমাকে রেকর্ডিং দিতেই হবে, কারণ তোমরা 50% তো জয়েনই করতে পারছো না। কেন আমি তো বুঝতে পারছি না। একটা অত্যন্ত স্ট্যান্ডার্ড সফটওয়্যার, পৃথিবীর সবার ক্লাস হচ্ছে, প্রত্যন্ত গ্রামে ক্লাস হচ্ছে, আর তোমরা তো সবাই মানে যাই হোক একটা বড় শহরেই আছো, বহরমপুরে। এনিওয়ে, লেট আস স্টার্ট। আমি রেকর্ডিং শুরু করে দিয়েছি উইদাউট ওয়েস্টিং মাচ টাইম। আমি মিউট করলাম। শোনা যাচ্ছে তো গলা? হ্যাঁ স্যার। ওকে, আমি ওকে সবাইকে। আর আমি আবার স্টার্ট করছি। আমি এবার কিন্তু ফাস্ট বলবো, যেহেতু অনেকটা আমি আগে বলেই দিয়েছি 50%, তো আমি কিন্তু ফাস্ট বলবো। ওকে, তো লেটস হ্যাভ আ রিক্যাপ। যেটা আমি বলছিলাম যে আমাদের যে প্রথম টিআরএনএটা আছে, মানে আমাদের যে স্টার্ট কোডনটা আছে, রাদার দিস ইজ দ্য ইনিশিয়েশন কোডন, দ্যাট ইজ দ্য AUG which binds to, এটা আমি কিন্তু প্রোক্যারিওটস এর ক্ষেত্রে বলছি, whatever we are learning till now is mostly referred to prokaryotes. However, in prokaryotes and eukaryotes we don't have that much difference, মানে যে কিছু বিশাল পার্থক্য আছে তা নয়। Obviously most of the steps are conserved in prokaryotic and eukaryotic translation. There are slight variation. তাহলে আমার যে স্টার্ট কোডনটা আছে AUG, সেটার সাথে বাইন্ড করছে গিয়ে হচ্ছে আমার ইনিশিয়েটর অ্যামিনো অ্যাসিড টিআরএনএ, দ্যাট ইজ F-MET টিআরএনএ। F-MET হচ্ছে এন ফরমাইল মিথিওনিন, ঠিক আছে, এন ফরমাইল মিথিওনিন। এই পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডটা which is nothing but the amino acid methionine with the formylation, ঠিক আছে। এই পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডটাকে ও বাইন্ড করে, বা F-MET tRNA is charged by this n ফরমাইল মিথিওনিন। আর F-MET tRNA হচ্ছে মানে পুরো জিনিসটা যদি আমরা বলি কমপ্লেক্সটা, তারপরে হচ্ছে ফরমাইল মিথিওনাইল tRNA n formyl methionine complex, formyl methionine tRNA n formyl methionine complex. This binds with the start codon, okay, and this first initiator tRNA bringing the F-MET joins at the P site instead of the A site. যে প্রশ্নটা আমি তোমাদের লাস্ট ক্লাসে করেছিলাম যে সেটা কোথায় আছে, আজকেও তোমরা আগে বললে যে A site, which is wrong. এটা কিন্তু P site আসছে। এক্স্যাক্টলি এই আমার যে স্টার্ট কোডনটা আছে, এবার এটাকে পি সাইটে পজিশন কে করছে? আমার যে স্টার্ট কোডন আছে AUG, সেটাকে পি সাইটে পজিশন কে করছে? আরো প্রশ্ন এরকম আসতে পারে যে AUG কি শুধু আমার স্টার্টেই আছে, আর কি প্রোটিনের মধ্যে কোথাও মিথিওনিন নেই? অবশ্যই মিথিওনিন আছে। একটা ভাবো, একটা আমি যদি একটা ইকোলাই এর কথা ভাবি, হ্যাভিং অলমোস্ট 4 × 10⁶ বেস পেয়ার, হ্যাঁ, সেক্ষেত্রে প্রায় 40 লক্ষ বেস পেয়ার। সেক্ষেত্রে একটু ভেবে দেখো যে কতগুলো AUG কম্বিনেশন থাকতে পারে। দেয়ার ক্যান বি মেনি AUG কম্বিনেশন, এক্ষুনি অঙ্ক করে দেখিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই কি একটা প্রোটিন ইনিশিয়েশন স্টার্ট হচ্ছে, মানে একটা প্রোটিন সিনথেসিস শুরু হচ্ছে না? তাহলে হোয়াট ইজ unique about this AUG so that it positions itself at the P site and it is recognized by F-MET tRNA F-MET. We will see that in the next slide. This is the thing that makes it unique, is this Shine-Dalgarno sequence. Shine-Dalgarno sequence, this is a small sequence which is present in the mRNA. Mind it, it's not present in the 16S rRNA. এটা কিন্তু mRNA তেই প্রেজেন্ট আছে। কোথায় প্রেজেন্ট আছে? জাস্ট আপস্ট্রিম অফ দা ইনিশিয়েট স্টার্ট কোডন বা ইনিশিয়েশন কোডন। ঠিক স্টার্ট কোডন বা ইনিশিয়েশন কোডনের আপস্ট্রিমে কিন্তু এই Shine-Dalgarno সিকোয়েন্সটা প্রেজেন্ট আছে। and this is complementary to a sequence that is present in the 16S rRNA in the ribosome. রাইবোসোমে একটা কন্টেন্ট হচ্ছে গিয়ে অতনু মন্ডল অ্যাডমিন। রাইবোসোমে
একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 16S rRNA। তাহলে এই যে সিকোয়েন্সটা, this is actually present in the 16S rRNA and this is complementary to the Shine-Dalgarno sequence of the mRNA। তাহলে 16S rRNA টা একটা নির্দিষ্ট জায়গায় আছে রাইবোজোমের মধ্যে। আবার বলছি, 16S rRNA টা একটা নির্দিষ্ট জায়গায় আছে রাইবোজোমের মধ্যে। তাহলে 16S rRNA টা যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় আছে রাইবোজোমের মধ্যে এবং সেটি শাইন-ডালগানো সিকোয়েন্সের সাথে একটা কমপ্লিমেন্টারি বাইন্ডিং করছে, ফলে শাইন-ডালগানো সিকোয়েন্সটিও একটি নির্দিষ্ট জায়গায় পজিশন হচ্ছে রাইবোজোমের মধ্যে। আর সাবসিকুয়েন্টলি তার ঠিক ডাউনস্ট্রিমে যে AUG-টা আছে, তার ঠিক ডাউনস্ট্রিমে যে AUG-টা আছে বা যে স্টার্ট কোডনটা আছে, সেটাকেও একটি নির্দিষ্ট জায়গায় পজিশন করছে। and that position is nothing but behind the P site। ওকে, বোঝা যাচ্ছে তো? তাহলে এই যে বাইন্ডিংটা হচ্ছে between the Shine-Dalgarno sequence and a conserved sequence in the 16S rRNA, that position our start codon and just below this initiate a P site to initiate the translation or protein synthesis. And this upstream Shine-Dalgarno sequence makes this AUG very unique for synthesis of protein or for protein synthesis। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঁ, এখানে আমরা দেখি, এই যে দেখো শাইল-ডালগানো সিকোয়েন্সটা আছে নন ওভারল্যাপিং জিনস এর ক্ষেত্রে, এই ব্যাপারটাও আমি একটু বলবো। ওকে, নন ওভারল্যাপিং জিনস এর ক্ষেত্রে আমার ফিডব্যাক হয়ে গেল, কারণ পার্টিশন। ওকে, নন ওভারল্যাপিং জিনস এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে শাইন-ডালগানো সিকোয়েন্সটা আছে এর ঠিক ডাউনস্ট্রিমে একটা স্টার্ট কোডন আছে এবং দেন দেয়ার আর সিকোয়েন্সেস এন্ড এট দ্য এন্ড দেয়ার ইজ আ স্টপ কোডন। আবার সেকেন্ড আরেকটা দেখা যাচ্ছে যে শাইন-ডালগানো সিকোয়েন্স আছে, কালচারটাকে ফলো করবে, তার ঠিক পরে এরকম একটা ইউজি আছে which is the start codon and at the end you have a stop codon। overlapping genes, now that's the matter of interest। আমি আগেও তোমাদের বলছিলাম যে one of the biggest fallacy of any genome project is that প্রত্যেকবার যটা জিন আর কি এক্সপেক্ট করা যায়, দেখা যায় যে তার থেকে কিন্তু জিনের সংখ্যা কম। ওকে, হিউম্যান জিনোম প্রজেক্টের ক্ষেত্রেও তোমরা জানো people expected 1 lakh genes but till date we don't have 30,000। ওকে, তাহলে কি করে হচ্ছে? জিন এক্সপেক্টটা কিসের বেসিসে করা হয়? জিন এক্সপেক্টটা করা হয় গিয়ে হচ্ছে তোমার কটা প্রোটিন, মানে সেটা প্রোটিওমিক ডেটা যেটা, সেটার বেসিসে যে কতগুলো প্রোটিন ওই অর্গানিজমের মধ্যে অলরেডি নোন আছে। ঠিক আছে, যখন হিউম্যান জিনোম প্রজেক্ট স্টার্ট হয় তখন হিউম্যানের মধ্যে অ্যারাউন্ড 85,000 প্রোটিন নোন ছিল। তাহলে 1 লাখ খানা জিন এক্সপেক্ট করা হয়েছিল, এই জন্যই যে দেয়ার আর সার্টেন আননোন প্রোটিনস অ্যাজ ওয়েল। তো এটা ধরা হয়েছিল মেবি দ্য ফিগার উড বি অ্যারাউন্ড 1 lakh or more, but eventually দেখা যায় যে the number of genes are always less, not only in human but in other organisms। Now how does it happen? এটা কিভাবে হয়? কারণ প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন is not necessarily continuous as we are seeing in case of non-overlapping genes। আবার বলছি, প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন is not essentially continuous as we see in case of non-overlapping genes। It can be discontinuous as well, যেমনি overlapping genes এর ক্ষেত্রে দেখা যায়, not discontinuous but overlapping। তার মানে কি, যে একটা কোডিং রিজিয়নের মধ্যে আরেকটা কোডিং রিজিয়ন থাকতে পারে। দেখো এখানে একটা ইউজি আছে, এটা একটা প্রোটিন সিনথেসিসকে ইয়ে করলো, স্টপ করলো, এখানে একটা ইউজিএ আছে সেখানে গিয়ে মেবি এরা 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 হচ্ছে গিয়ে তোমার ফ্রেমে আছে। ফ্রেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার বলি যে একটা স্টপ কোডন ইউজিএ, উগা, উয়া, ইউএজি এবং উয়া, ইউএএ, এই যে তিনটে স্টপ কোডন আছে, এই স্টপ কোডন গুলো মানে পরপর ইউজিএ, ইউএজি বা ইউএএ যদি একটা কোডিং রিজিয়নের মধ্যে থাকে তার মানেই প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে গেল, এরকম কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে,
কোডিং রিজিয়নের মধ্যে যদি থাকে এবং যদি সেটা ফ্রেমে থাকে তবেই কিন্তু প্রোটিন সিনথেসিস বন্ধ হবে। তোমরা ওআরএফ ফাইটারেও দেখেছো, ইট ওয়াজ অন দ্য সেম প্রিন্সিপল, যে আমি একটা স্টার্ট কোডন খুঁজলাম, খুঁজে আমি স্ক্যান করতে করতে যাচ্ছি, ফ্রেমে যদি আমি কোনো স্টপ কোডন পাই তবেই কিন্তু প্রোটিন সিনথেসিসটা স্টপ হবে, আদারওয়াইজ কিন্তু প্রোটিন সিনথেসিস স্টপ হবে না। ওকে, তাহলে এইখানে দেখো যে এই যে প্রোটিন কোডিং রিজিয়ন আছে, হ্যাঁ, রিজিয়ন 1 এর মধ্যে এই যে ইউজিএ, দিস ইজ দ্য স্টপ কোডন। আবার এইখানে এইউজি মানে ওভারল্যাপ করছে, প্রোটিন কোডিং রিজিয়ন 1 আর প্রোটিন কোডিং রিজিয়ন 2 ওভারল্যাপ করছে, এখানে ইউএজিটা হচ্ছে গিয়ে স্টপ কোডন। তো জিন উইদিন আ জিন দ্যাট ইনক্রিজেস, মানে ইভেন্চুয়ালি দেখতে গেলে হয়তো এটাকে আমরা একটা জেনিক রিজিয়ন হিসেবেই পাবো উইথ, ওকে, বাট ইভেন্চুয়ালি উই কুড সি, মানে আমি কিন্তু আবার জিনিসটা বলছি, আমি কিন্তু এটা উইথ রেসপেক্ট টু ইউক্যারিওট বলছি আর কি। ঠিক আছে, মানে এই যে ব্যাপারগুলো, যতগুলো তোমার জিন আছে তার থেকে প্রোটিনের সংখ্যা অনেক বেশি থেকে, কিন্তু ইউক্যারিওটস এর মেনলি দেখা যায়, প্রোক্যারিওটসেও অবশ্যই দেখা যায় ওভারল্যাপিং জিন, ইয়া দ্যাট ক্যান বি সিন ইন prokaryotes as well. বাট আদার যে স্টাইলস গুলো আছে বা আদার যে মেথডস আছে যার মাধ্যমে usually the number of proteins is much higher compared to the number of genes, that is specifically seen in case of eukaryotes, that is alternate splicing. কারণ আমরা জানি যে প্রোক্যারিওটিক জিনের মধ্যে তো তোমার ইন্ট্রনস থাকে না, বাট ইউক্যারিওটস have split genes, so they have both exons and introns, and there could be an alternate splicing to give rise to more than one polypeptide from a single gene. So this overlapping gene in prokaryotes, this is another method যার মাধ্যমে কিন্তু একটা পার্টিকুলার রিজিয়নকে আমরা ইউজ করে we could produce more than one polypeptide. Fine. এবারে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, এখানে আমি আবার তোমাদের বলে দিই যে এন ফরমাইল মিথিওনিন কিছুই না, এখানে একটা ফরমাইল গ্রুপ জাস্ট অ্যাড হয়েছে। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যালডিহাইড গ্রুপ, যেটা এখানে কিন্তু অ্যাড হয়েছে। প্রশ্নটা হচ্ছে এটা দরকার কেন? দিস ইজ জাস্ট আ মার্ক অর আ ট্যাগ, যেমনি ব্র্যান্ড করা হয় না, যে একটা পার্টিকুলার ব্র্যান্ড দিয়ে দেওয়া হলো যে এটা অমুকের জিনিস, অমুক কোম্পানির অমুক প্রোডাক্ট। তো দিস মার্ক অর ট্যাগ তোমাদেরকে আমি বলবো, নাও ইউ সিন্স ইউ পিপল আর হ্যাভিং আ লট অফ টাইম ডিউ টু দিস লকডাউন, তোমরা একটু এনসিবিআই কিংবা ইউনিপ্রড যে ডেটাবেসটা ভিজিট করো বা এনসিবিআই এর প্রোটিন ডেটাবেস ভিজিট করো, ওখানে দেখবে তোমরা কিন্তু মোস্ট অফ দ্য প্রোটিন দে স্টার্ট উইথ দিস মিথিওনিন, বাট নট অল। প্রত্যেকটা প্রোটিন যে মিথিওনিন দিয়েই শুরু হচ্ছে এরকম কিন্তু কোনো মানে নেই। কিন্তু কেন ডিপোজিটেড সিকোয়েন্সে প্রত্যেকটা মিথিওনিন দিয়ে শুরু হচ্ছে তার কোনো মানে নেই। হ্যাঁ, bulk of the proteins you will see methionine as the first amino acid, but not in all proteins. Why? Because in some of the proteins, though initially during translation it started with methionine, but that methionine was cleaved. সেই মিথিওনিনটাকে কেটে বাদ দেওয়া হয়েছে। এইবারে যদি কোনো এনজাইম থাকে যেটা মিথিওনিনকে স্পেসিফিক্যালি কেটে বাদ দিতে পারে, সেটা একটা পলিপেপটাইডের ভেতরের মিথিওনিন আর প্রথম মিথিওনিনটাকে ডিস্টিংগুইশ করবে কি করে? তখনই ডিস্টিংগুইশ করতে পারবে যখন প্রথম মিথিওনিনটা কোনোভাবে একটা মার্ক থাকে। সেই মার্কিংটা কিন্তু এখানে করা হচ্ছে বাই দিস ফরমাইল গ্রুপ। এই যে ফরমাইলেশনটা হচ্ছে, দিস ইজ দ্য মার্কিং দ্যাট দিস ইজ দ্য initiator methionine or the first methionine, and it could be subsequently cleaved in the mature polypeptide chain. তারপরে নেক্সট আমরা চলে আসছি গিয়ে হচ্ছে একটু ইউক্যারিওট এর ব্যাপারটাও চলে আসি, কারণ আমি বারবার বলছি খুব একটা ডিফারেন্স কিন্তু নেই, কিছু বেসিক ডিফারেন্সেস আছে। ইউক্যারিওটস এর ক্ষেত্রে 5 প্রাইম মানে ইনিশিয়েশন কোডন যেটা, সেখানে যে এইউজিটা দ্যাট ডাজ নট রেকগনাইজ এনি কাইন্ড অফ এফমেট বা ফরমাইল মিথিওনিনকে কিন্তু সেটা রেকগনাইজ করে না। এই করুন, ফাইন, সেটা কিন্তু কোনো ফরমাইল মিথিওনিনকে রেকগনাইজ করে না। তাহলে সেটা কি জিনিসকে রেকগনাইজ করে? সেটা কমপ্লিটলি একটা নরমাল যে মিথিওনিন রেসিডিউ আছে সেই মিথিওনিন রেসিডিউটাই কিন্তু 5 প্রাইম এইউজি অফ ইউক্যারিওটস এর ক্ষেত্রে ঢোকে। জাস্ট 1 মিনিট, ল্যাপটপটা গরম হয়ে গেছে মারাত্মক, জাস্ট আ মিনিট। ওকে, হ্যাঁ,
ইউক্যারিওটস এর ক্ষেত্রে যে 5 প্রাইম AUG আছে, that doesn't actually in that position, okay, correspondingly fmet fmet tRNA fmet বা fmet methionine is not recognized or not incorporated, rather than a normal methionine residue is only incorporated. Only thing is that it has got two different kind of tRNAs in eukaryotes, one for the N-terminal methionine initiation codonএর জন্য একটা tRNA থাকে, আর প্রোটিনের মধ্যে যে মিথিওনিন গুলো ঢুকবে সেগুলোর জন্য আরেকটা tRNA থাকে. So this is the difference. There are two different types of tRNA. One is incorporating a methionine at the start codon, another within the polypeptide. Okay. Now let us go to this particular initiation step in bacterial cells. এখানে মেইনলি দেখা যাচ্ছে যে থ্রি ডিফারেন্ট কাইন্ড অফ ইনিশিয়েশন ফ্যাক্টর নাকি লাগে, IF1, IF2 আর IF. আমরা একটু সিকোয়েন্সটা ভেবে নিই। সেটা হচ্ছে যে যখন এই অ্যাসেম্বলিটা হচ্ছে প্রোটিন সিনথেসিস মেশিনারি, তখন mRNA তার সঙ্গে 30S rRNA, 30S রাইবোসোমাল rRNA বলছি, সরি, 30S রাইবোসোমাল সাবইউনিট অ্যাটাচ করলো, সঙ্গে সঙ্গে আমার fmet tRNA fmet এসে অ্যাটাচ করলো। 50S রাইবোসোমাল সাবইউনিট কিন্তু তখনও অ্যাটাচ করেনি। So what do we do here? How do we prevent? কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা প্রথমেই বলেছিলাম, প্রথমে মেশিনারিটা অ্যাসেম্বলড হয়, তারপরে কিন্তু প্রোটিন সিনথেসিস শুরু হয়। তো যাতে প্রিম্যাচিওর কোনো অ্যাসেম্বলি না হয়ে যায় বিটুইন দ্য 30S and the 50S সাবইউনিট, সেই জন্য দুটো ইনিশিয়েশন ফ্যাক্টর IF1 এবং IF3 এরা কিন্তু স্পেসিফিক রিজিয়ন দ্যাট ইজ অলমোস্ট নিয়ার টু দ্য A সাইট এন্ড C সাইট অকুপাই করে থাকে ইন দ্য 30S সাবইউনিট। ওকে, তাহলে 30S সাবইউনিট এবং mRNA অ্যাটাচ হয়ে গেছে, এবং IF2 which is bound to the GTP, which is the energy rich molecule, actually recruits this fmet tRNA fmet into this P site. Okay, so once this IF2 recruits this fmet tRNA fmet, that is the initiator tRNA, into the P site, then what happens? Now it has recruited. So first step এ কি হয়েছিল, IF1 IF3 বাইন্ড করে আছে যাতে 50S সাবইউনিট কেও অ্যাটাচ করতে দিচ্ছে না। সেকেন্ড স্টেপে কি হলো, IF2, IF stands for initiation factor, initiation factor 2 কি করলো, যে না, ও fmet tRNA fmet কে নিয়ে এসে P সাইটে পজিশন করবে। নাও at the third step কি হচ্ছে, there is the hydrolysis of the GTP টার হাইড্রোলিসিস হয়ে GTP তৈরি হয়ে গেল, and it releases all the factors like IF1, IF2 and IF3 from this 30S IF1 and IF3 from 30S subunit, and IF2 from fmet tRNA fmet, so that these initiation factors are released, and now the 50S subunit could assemble with the rest of the machinery, that is the mRNA, 30S subunit and the initiator tRNA. এগুলো জিডিপি হাইড্রোলাইসিসের পর এগুলো ছেড়ে বেরিয়ে গেল, এবং তখন কিন্তু অবভিয়াসলি এসে আমার 50S সাবইউনিটটা অ্যাটাচ করতে পারলো। তো এই ইউক্যারিওটসে অলমোস্ট সিমিলার, বাট দেয়ার আর 12 ইনিশিয়েশন ফ্যাক্টরস। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিছু বেসিক চেঞ্জেস আছে, বাট হ্যাভিং সেড দ্যাট, সেই EIF3, that is eukaryotic initiation factor 3, and EIF1A, that is eukaryotic initiation factor 1A, এরাই কিন্তু ফাংশনাল হোমোলগস হচ্ছে IF3 and IF1। 12টা আছে initiation factor, however these two are most important, that is EIF3 and EIF1A. Okay, otherwise mechanism is same. হ্যাঁ, আরেকটা যেটা জিনিস যেটা আমি তোমাদের বলছিলাম, যে প্রোক্যারিওটস এর ক্ষেত্রে যে সাইন-ডালগানো সিকোয়েন্সটা থাকে, হ্যাঁ, এখানে আমরা দেখতেই পাচ্ছি, ব্যাকটেরিয়া রাইবোসোমস আর রিক্রুটেড টু mRNA বাই সাইন-ডালগানো সিকোয়েন্স, that is 4 to 9 purine residues located 8 to 13 nucleotides on the 5' side of the start codon. এইগুলো একটু কিছু মেমরি মনে রাখার জিনিস, মনে রাখতে পারলে খুব ভালো, যে ইউজুয়ালি the composition of the সাইন-ডালগানো সিকোয়েন্স যেটা হয়, সেটা হচ্ছে 4 থেকে 9 purine residues। ওকে, মানে অ্যাডিনিন গুয়ানিন এক্স্যাক্টলি থাকে আর কি। হ্যাঁ,
রেসিডিউস থাকে এবং স্টার্ট কোডনের মোটামুটি 8 থেকে 13টা নিউক্লিওটাইড আগে থাকে। ইফ ইউ ক্যান রিমেম্বার দিস ট্রিভিয়াল ইনফরমেশন ইটস ভেরি গুড, আদারওয়াইজ বেসিক কনসেপ্টটা মনে রাখতে পারলেই হলো। জাস্ট এটুকু মনে রাখার চেষ্টা করো যে ইটস আ পিউরিন রিচ Steindl-Gano sequence, the purine rich sequence having 4 to 9 purine residues, আর মোটামুটি 8 থেকে 13, মোটামুটি যদি 8 থেকে 13 মনে না থাকে মনে রাখবে যে 10টা এবং তার একটু বেশি অ্যামিনো অ্যাসিড আগে থাকে, দ্যাট ইজ আপস্ট্রিম ফ্রম দ্য স্টার্ট কোডন। ঠিক আছে, ইউক্যারিওটস এর ক্ষেত্রে রাইবোসোম কিন্তু এই যে পার্টিকুলার ইনিশিয়েশন কোডনটা এটা আইডেন্টিফাই করে বাই স্ক্যানিং দ্য এমআরএনএ ইন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। আমি তোমাদের কোডাক সিকোয়েন্সের ব্যাপারে বলবো। দিস ইজ আ সিমিলার কাইন্ড অফ আ থিং which was found in this eukaryote also, which kind of homologous to this Steindl-Gano sequence and recruits the ribosome at the proper initiation codon. Anyway, now, okay, এখন অনেকটাই সময় আছে, তাহলে এইখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে ইনিশিয়েটিং অ্যামিনো অ্যাসিড টিআরএনএ। প্রথম যে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ টা থাকে সেটা হচ্ছে এফমেট, মানে এন ফরমাইল মিথিওনিন টিআরএনএ এফমেট। এটা আমি অনেকবার বলেছি, ব্যাকটেরিয়ার মধ্যে প্রথমটা কিন্তু সেটাই থাকে, অবভিয়াসলি এফমেট টিআরএনএ এফমেট, এন ফরমাইল মিথিওনাইল টিআরএনএ এফমেট। কিন্তু ইউক্যারিওটস এর মধ্যে যেটা আমি বললাম যে স্টার্ট কোডনটাকে একটা স্পেশাল ফর্ম অফ মিথিওনাইল টিআরএনএ রেকগনাইজ করে, and for rest of the methionine there is this normal tRNA which recognizes the rest of the methionine within the polypeptide in the eukaryote. So only the first one, that is specifically a special form of methionine tRNA recognized for. Okay, so again এই যে সামারি গুলো এগুলো বারবার বলার কিছু নেই, অলরেডি আই হ্যাভ মেনশন। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ইনিশিয়েশন ফ্যাক্টরস IF1, IF2, IF3, they promote the assembly of the mRNA, fmet, tRNA, fmet, and both ribosomal subunits to form the initiation complex. বলেইছি এই তিনটে ফ্যাক্টর, and they actually মানে assemble the machinery that is between the mRNA, fmet, tRNA, fmet, and দুটো রাইবোসোমাল সাবইউনিটস একসাথে অ্যাসেম্বল করে। এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের বললাম, IF1 আর IF3 এরা লার্জ সাবইউনিট আর ইলংগেটেড যে টিআরএনএ আছে, ঠিক আছে, এইগুলো আর কি মানে তোমার প্রিম্যাচিওর বাইন্ডিং প্রপারলি, এটা তো স্টেপ ওয়াইজ অ্যাসেম্বলি হয়, সেই স্টেপ ওয়াইজ অ্যাসেম্বলিটাকে মেক শিওর করে, আর যাতে কিনা আগের থেকেই 50 সাবইউনিট না বাইন্ড করে যেতে পারে। আর IF2 হচ্ছে একটা GGPS, যেটা কিন্তু এফমেট টিআরএনএ এফমেট কে পি সাইটে রিক্রুট করে। আর এই জিটিপি হাইড্রোলিসিস হলে কি হবে, there is the release of all three initiation factors, আর সঙ্গে সঙ্গে large subunit কিন্তু associated হয়ে যাবে with the small subunit mRNA and the fmet tRNA. Now let us go to the next step, that is the step of elongation of the polypeptide chain. Polypeptide chain এর elongation কি করে হচ্ছে, ঠিক আছে, এটা বুঝতে হবে যে পলিপেপটাইড চেইনটা বাড়ছে, মানে নেসেন্ট, মানে প্রথমে যে পলিপেপটাইড চেইনটা ছিল সেটা সাইজে বাড়তে থাকলো কিভাবে, যে না নতুন নতুন অ্যামিনো অ্যাসিড আসছে এবং তারা কোভ্যালেন্টলি অ্যাটাচড হচ্ছে উইথ দ্য পলিপেপটাইড চেইন, উইথ দ্য গ্রোয়িং পলিপেপটাইড চেইন। ঠিক আছে, এই টিআরএনএ নতুন নতুন অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসছে। ঠিক আছে, কিভাবে না টিআরএনএ করসপন্ডিং এ সাইটে যে ওর কোডনটা আছে, ওর টিআরএনএ এর অ্যান্টিকোডনটা তার সাথে বেস পেয়ার করছে এবং ইট ইজ ব্রিংিং আ নিউ অ্যামিনো অ্যাসিড। উই নো দিস। এখানে একটু আমরা দেখে নিই কিভাবে ব্যাপারটা হচ্ছে। নাও দেয়ার আর টু ইম্পর্টেন্ট ইলংগেশন ফ্যাক্টরস, ওয়ান ইজ টিএস, যেটার ব্যাপারে আমি তোমাদের একটু পরে বলবো। আর এইখানে কি হলো, পি সাইটে এফমেট টিআরএনএ এফমেট চলে এসেছে, একটা নতুন সেকেন্ড অ্যামিনো অ্যাসিড এখানে রয়েছে এবং তার করসপন্ডিং টিআরএনএ এর সাথে যা বাইন্ড অবস্থা, মানে সেকেন্ড অ্যামিনো অ্যাসিড টিআরএনএ টা এখানে রয়েছে। এবার there is one factor that is TU, which is again bind with this GTP. EF stands for elongation factor. Okay, এই elongation factor এখানে আমরা দুটো দেখছি, একটা হচ্ছে TS আর একটা হচ্ছে গিয়ে TU। তাহলে এই যে TU
which is also an elongation factor bound with the GTP that recruits the second tRNA, মানে not only second but the third, fourth, fifth, second, third, fourth, fifth, all amino acid tRNAs. These amino acid tRNAs are recruited by our this TU, that is the elongation factor TU with the GTP. Okay, the GTPase activity আছে, we'll see about it. হ্যাঁ, এটা কিসের জন্য দরকার, এটার পজিশনটা দেখো। পজিশনটা হচ্ছে গিয়ে in between the first amino acid and the second amino acid, and subsequently we will see the position of this TU will be within the third and the fourth, the second and the third. কেন না, it prevents the formation of the peptide bond between the first and the second amino acid for some point of time. Why does it prevent? That gives a time for proofreading যে সঠিক অ্যামিনো অ্যাসিডটা এসে রিক্রুটেড হয়েছে কিনা। If there is correct base pairing between the codon and the anticodon loop, সেই সঠিক অ্যামিনো অ্যাসিডটা এর মধ্যে রিক্রুটেড হয়েছে কিনা, যার জন্য it prevents kind of the premature peptide bond formation between the first and the second or the second or the third amino acid. তার জন্য কিছুটা সময় পাওয়া যাচ্ছে যতক্ষণ এই ইলংগেশন ফ্যাক্টর কিউ জিডিপি ডিসোসিয়েট করে যাচ্ছে জিডিপিটা, ঠিক আছে। কেন না, এটা জিডিপি আছে বা জিডিপি হাইড্রোলাইসিসে জিডিপি হচ্ছে, জিডিপি হওয়ার পর এটা ডিসোসিয়েট করে যাবে, ততক্ষণে এই প্রুফ রিডিং কাজটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো, next this GTP hydrolyzed and EFU GDP complex is released. GDP টা এখানে হাইড্রোলাইজ করে গেছে, so that provides the energy basically. সেই এনার্জিটা কি কাজে লাগে আমরা সাবসিকুয়েন্টলি পড়ব। তো this EFTU GDP এখন কমপ্লেক্স তৈরি করে আছে, and subsequently this EFTU GDP along with this EFTS is released. Okay, EFTU GDP and EFTS is released, মানে এবার প্রুফ রিডিং হয়ে গেছে, দেখা গেছে যে সঠিক অ্যামিনো অ্যাসিড এসে রিক্রুট হলো। তাহলে EFTU GDP রিক্রুট করলো একটা অ্যামিনো অ্যাসিড tRNA কে ইন দা A সাইড, তারপরে একটা টাইপ দিল যে টাইমটা আর কি ও দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড ফর্মেশনকে স্টপ করলো, তারপরে একটা প্রুফ রিডিং হলো যে সঠিক অ্যামিনো অ্যাসিড tRNA-টাই এ সাইটে এসে বাইন্ড করেছে কিনা টু বেস পেয়ারিং, এন্ড আফটার দ্যাট সাবসিকুয়েন্টলি কি হলো, EFTU GTP-টা জিডিপি-তে হাইড্রোলাইজ করে গেল। ওকে, এন্ড এই EFTU GDP যে কমপ্লেক্সটা সেটা রিলিজ করে দিল। নাও দেয়ার ইজ আ টার্নিং ইন দা tRNA, ঠিক আছে। এটা tRNA এমন ভাবে রোটেট করছে, ঠিক আছে, tRNA এমন ভাবে রোটেট করছে আর এমন পজিশনে চলে এলো tRNA রোটেশনের ফলে যে এই যে ফার্স্ট আর সেকেন্ড অ্যামিনো অ্যাসিড এরা কিন্তু খুব কাছাকাছি চলে এলো, এন্ড এই যে 50th সাবইউনিটের এই যে রিজিয়নটা, এটার কিন্তু একটা রাইবোসোমের আমরা জানি যে অ্যাক্টিভিটি আছে ফর দ্য ফর্মেশন অফ দ্য পেপটাইড বন্ড, ফর দ্য সিনথেসিস অফ দ্য পেপটাইড বন্ড, এর কিন্তু পেপটাইড বন্ড ফর্মেশন পুরোপুরি ক্ষমতা আছে। তাহলে tRNA-টা যেই রোটেট করছে, এবার দুটো অ্যামিনো অ্যাসিড কিন্তু এমন ভাবে রোটেট করে পজিশনে আসছে যে কাছাকাছি চলে এসেছে। নাও দেয়ার উইল বি দ্য ফর্মেশন অফ দ্য পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড ফর্মেশনটা কি, এটা আজকে আমাদের লাস্ট জিনিস, সেটা আমরা করবো। এটা একটু আমরা দেখে নিই, যে অ্যামিনো অ্যাসিডটা এ সাইটে এলো, মানে দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডটা, সেটার এই যে অ্যামিনো গ্রুপটা আছে তার নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে। আবার বলছি, যে অ্যামিনো অ্যাসিডটা এ সাইটে এলো সেটার রানিং আউট অফ টাইম দেখাচ্ছে, সেটার যে অ্যামিনো গ্রুপ আছে সেই নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করবে টু দা কার্বক্সাইল গ্রুপ, যেটা কিনা তোমার ফার্স্ট অ্যামিনো অ্যাসিডে আছে, ঠিক আছে। তাহলে সেকেন্ড অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করলো অন দা কার্বক্সাইল গ্রুপ অফ দা first amino acid, and there is a formation of the peptide bond with the release of a H2O or water molecule. This is known as dehydration synthesis. This is known as dehydration synthesis. তার মানে কি হলো, যে এ সাইটে যে সেকেন্ড অ্যামিনো অ্যাসিডটা এসেছিল সে নিউক্লিওফাইল অ্যাটাক করলো on the first amino acid, that is on the P side, and there is the formation of the peptide bond. কিভাবে? Now the
tRNA on the P site releases its amino acid to the tRNA on the A site. Now the tRNA on the P site releases its amino acid to the tRNA on the A site. এই যে দেখো A সাইটে যেটা ছিল তাতে কিন্তু চলে এলো, আর যে tRNA টা P সাইটে ছিল সেটা আবার E সাইটে চলে গেল এবং বেরিয়ে চলে গেল, আর যেটা A সাইটে ছিল সেটা P সাইটে ছিল। তাহলে P সাইটেরটা নিজের অ্যামিনো অ্যাসিডটা A সাইটেরটাকে দিয়ে দিল এবং E সাইটে গিয়ে বেরিয়ে চলে গেল, আর A সাইটেরটা এবার দুটো অ্যামিনো অ্যাসিডকে নিয়ে P সাইটে চলে আসছে। এই প্রসেসটাই পর 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 হতে থাকবে আর ওকে। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ইলংগেশনের একটা ফেজ, এখনো ট্রান্সলোকেশন আমরা করিনি, ইলংগেশনের একটা ফেজ যেটা আপ টু পেপটাইড বন্ড ফর্মেশন আমরা করলাম। ওকে, নাও I will share the screen and give you some homework. মানে I'll come to the screen and give you some homework. Okay, now you people please listen to me. ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা কেউই করো এবং তার অনেকগুলো উত্তর হয়তো পেয়েও গেলে। ওকে, এখানে যেমনি একটা প্রশ্ন আমি তোমাদের করেছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট যে টিআরএনএটা সেটা কোথায় এসে বাইন্ড করে, তো দেখাই গেল সেটা টিআরএনএ অ্যামিনো অ্যাসিড টিআরএনএ দ্যাট ইজ এফমেট টিআরএনএ এফমেট, সেটা কোন সাইটে এসে বাইন্ড করছে। দেখলে এতক্ষণ বকবক করছে, এবার টায়ার্ড লাগছে। সেটা এসে বাইন্ড করছে গিয়ে হচ্ছে পি সাইটে। So we got the answer, but then there are few more questions. যে mRNA মুভ করে না রাইবোজোম মুভ করে, this is one question. Next question আরো থেকে যাচ্ছে যে পেপটাইড বন্ড যে ফর্মেশন, এক্সোথর্মিক এন্ডোথর্মিক, কি ধরনের প্রসেস, ইটস স্পন্টেনিয়াস অর নন স্পন্টেনিয়াস প্রসেস। ওকে, তাহলে ওটা বলেছিলাম তো। হ্যাঁ, ওটা বলেছিলে তুমি, আমি দেখেছিলাম। বাট হোয়াট আই উইল রেকমেন্ড ইজ একটা পাতায় তোমরা এটা লিখে, বেশি লিখবে না, প্রত্যেকটা 2 লাইনের উত্তর চাই। ঠিক আছে, একটা পাতায় প্রত্যেকে 2 লাইনের উত্তর লিখে একটা ছবি তুলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিও। এই 3টে প্রশ্ন রইল। ফার্স্ট অ্যামিনো অ্যাসিডটা এসে কোথায় বাইন্ড করে, হ্যাঁ মিউট করো সবাই নিজেকে। ফার্স্ট অ্যামিনো অ্যাসিডটা এসে কোথায় বাইন্ড করে, ওকে, সেটা পি সাইট না এ সাইটে, এটার উত্তর আমি চাই। নেক্সট হচ্ছে কোনটা মুভ করছে, এমআরএনএ মুভ করছে না রাইবোজোম মুভ করছে, এটার উত্তর আমি চাই। থার্ড হচ্ছে যে এই যে পেপটাইড বন্ড ফর্মেশনটা হচ্ছে এটা কি ধরনের প্রসেস, is it kind of a spontaneous process or a non-spontaneous process? Fourth হচ্ছে সাপ্রেসার টিআরএনএ মিউটেশন কি। আবার রিপিট করব, ফার্স্ট অ্যামিনো অ্যাসিডটা এসে কোথায় বাইন্ড করছে, এই মানে ফার্স্ট অ্যামিনো অ্যাসিড টিআরএনএটা এসে কোথায় বাইন্ড করছে, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড হচ্ছে এমআরএনএটা মুভ করে না রাইবোজোম মুভ করে, এটা তো তোমাদের স্ট্যান্ডার্ড ধারণা এমআরএনএ মুভ করে, তোমরা তাই বলে দিলে। থার্ড হচ্ছে পেপটাইড বন্ড ফর্মেশন কি ধরনের প্রসেস, স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস, এটা একটু পড়াশোনা করবে। ওকে, এন্ড ফোর্থ যেটা হচ্ছে যে সাপ্রেসার টিআরএনএ মিউটেশন কি। 2 লাইন 3 লাইন 4 লাইন, এই টোটাল 4টে প্রশ্নের উত্তর যেন এক পাতার বেশি কখনোই না হয়। লিখবে খাতায়, ছবি তুলবে, পাঠিয়ে দেবে আমাকে। ওকে, তো টুডে উই এন্ড আওয়ার ক্লাস হিয়ার, কারণ সময়ও আর বেশি নেই। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে চট করে ফেলো। স্যার ওভারল্যাপ রিজিয়নে কিভাবে, ওখানে তো একটার মাঝে সাইন ডালগানো সিকোয়েন্স থাকে না, তো কিভাবে নিজেকে এমআরএনএটা পজিশন করে? ওভারল্যাপ রিজিয়নে হ্যাঁ, কিভাবে এমআরএনএটা নিজেকে পজিশন করে? কারণ একটা স্টপ কোডন আর একটা স্টার্ট কোডন ওখানে ওভারল্যাপ থাকে, তো কিভাবে পজিশন হয় ওখানে? একটা স্টপ কোডন একটা স্টার্ট কোডন, আমি ঠিক তোমার প্রশ্নটা বুঝতে পারলাম না। ঠিক আছে, ওই যে স্লাইডে দেখালেন সেকেন্ড, হ্যাঁ মানে দেখো আমি তোমাকে একটা জিনিস, হ্যাঁ আমি তোমাকে একটা জিনিস বলছি, ঠিক আছে, যে আমি যতদূর বুঝতে পারলাম তোমার প্রশ্নটা, সেটার উত্তরই আমি দিই। সেটা হচ্ছে যে একটা এমআরএনএ যখন আছে এর মধ্যে, ইউ নো দ্য কনসেপ্ট অফ পলিজোমস, রাইট? ঠিক আছে, যে একাধিক রাইবোজোম কিন্তু এমআরএনএটাকে বাইন্ড করতে পারে। ঠিক আছে, একাধিক রাইবোজোম মানে 30th সাবইউনিট কিন্তু এমআরএনএটাকে বাইন্ড করতে পারে। তো তোমার ওভারল্যাপিং জিনসের ক্ষেত্রে যে রাইবোজোমটা, ওকে, তোমার সিনথেসিস করছে ফ্রম দিস ফার্স্ট যে পলিপেপটাইড থাকে, সেই রাইবোজোমটা সেকেন্ড পলিপেপটাইডটাকেও সিনথেসিস করে, সেটা কিন্তু না হতে পারে।
there are multiple bindings and multiple ribosomes which synthesizes the next polypeptide. Okay. ঠিক আছে। Okay, we end our talk here. মানে যদিও আমি আবারও বলছি আমি খুব একটা বুঝতে পারলাম না ব্যাপারটা, but yeah, today we end our talk here. তুমি একটু পারলে and let's complete here. তুমি পারলে কোয়েশ্চেনটা একবার আমাকে একটু প্লিজ হোয়াটসঅ্যাপ করো। ওকে, আচ্ছা স্যার, এর লজ্জা ঠিক আছে। পাওয়ার কিছু নেই। তুমি যে প্রশ্নটা করলে আমি সিরিয়াসলি 30% বুঝতে পারলাম। মেবি আই এম আ লিটল ঠিক বিট আছে টায়ার্ড স্যার, কারণ অনেকক্ষণ বক বক করে যাচ্ছি। তুমি প্লিজ হোয়াটসঅ্যাপ করো, আই উইল রিপ্লাই জাস্ট নাও। আচ্ছা। ওকে।